2025 সালে রায়হান রাফির কেরিয়ারের প্রথম সিরিজ ব্ল্যাক মানি বাংলাতে মুক্তি পেয়েছে। এই ভিডিওতে আমরা ব্ল্যাক মানি সিরিজটি এক্সপ্লেন করব। টাকার নেশার সবচেয়ে বড় নেশা, আর এই টাকার নেশায় বন্ধু কয়েক মিনিটের মধ্যে শত্রু হয়ে যেতে পারে। শুধু শত্রুই নয়, জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে। সাথে যদি কোনো নারীও যোগ হয়, তাহলে ব্যাপারটা আরো ঘোলাটে হয়ে ওঠে। কারণ যে লোভী, সে টাকা এবং নারী এই দুটো কখনোই ছাড়তে চাইবে না। এমনই ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে ব্ল্যাক মানি সিরিজটিতে। চলুন আর দেরি না করে মূল গল্পে চলে যাই। গল্প শুরু হয় ট্রাকে করে একজনের মালামাল নিয়ে যাওয়ার মধ্য দিয়ে। তো যে ট্রাকে করে মালামাল নিয়ে যাচ্ছিল, তাকে কেউ একজন বারবার ফোন করে মালামাল দ্রুত নিয়ে আসতে বলতে থাকে। এতে লোকটিও ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে, কিন্তু ড্রাইভার কি আর অন্যের কথা মতো চলে? তাই ড্রাইভার নিজের ইচ্ছে মতো গাড়ি চালাতে থাকে। এতে বারবার ড্রাইভারের উপর রাগ দেখাতে থাকে মালামালের সাথে থাকা লোকটি। ট্রাকে করে মালামাল নিয়ে যাওয়ার মাঝে আরও এক প্যারালাল গল্প চলতে থাকে। দেখা যায় এক মেয়ে কোনো এক জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপর এক সময় ট্রাকের ড্রাইভার এক দোকান দেখিয়ে গাড়ি থামায়। তারপর সেখানে খাবার খায়। খাবার খাওয়া শেষ হলে আবার গাড়ি চালাতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু এবার কিছু দূর যেতেই গাড়ি বন্ধ হয়ে যায়। তাই ড্রাইভার তার হেল্পারকে ব্যাপারটা দেখতে বলে। হেল্পার দেখে চাকা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। এমন জায়গায় গাড়ি নষ্ট হয়ে যায় যেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। এতে মালামালের সাথে যে লোক ছিল, সে গাড়ি নষ্টের কথা বসকে জানাতে পারে না। হেল্পার ট্রাকের চাকা খোলার জন্য যন্ত্রপাতি নিতে ট্রাকের উপরে ওঠে। এরপর যন্ত্রপাতি নিতে থাকলে প্রথমে বস্তায় ছেঁড়া অংশ দিয়ে অল্প কিছু সংখ্যক টাকা দেখতে পায়। তারপর বস্তার কাছে গিয়ে দেখে পুরো বস্তা ভর্তি টাকা, আর সেখানকার সব বস্তা টাকায় ভর্তি। এতগুলো টাকা একসাথে দেখে হেল্পার অবাক হয়ে যায়। এরপর টাকার কথা ড্রাইভারকে জানায়। প্রথমে ড্রাইভার ব্যাপারটা বিশ্বাস করতে চায় না, কিন্তু এরপর উপরে উঠে সেও দেখে বস্তা ভর্তি টাকা আর টাকা। এত টাকা একসাথে দেখে লোভে পড়ে যায় ড্রাইভার এবং হেল্পার। তারা প্ল্যান করে বস্তা ভর্তি টাকার সাথে যারা এসেছে তাদেরকে মেরে টাকা নিয়ে পালাবে। কিন্তু সন্ধ্যার আগে কিছু করা যাবে না। তাই তারা ট্রাকের চাকা ঠিক করার জন্য 2 ঘন্টা সময় নেয়। এরপর সিন শিফট হয়। ওই মেয়েকে দেখানো হয় যে গাড়িতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। দেখা যায় মেয়েটি একজন নতুন নায়িকা, যার নাম শাইলা। সে ঠিক নায়িকা হয়ে ওঠেনি, কিন্তু তার গ্ল্যামার দেখে সবাই পাগল। এলাকার কমিশনারের এক প্রোগ্রামে নায়িকা শাইলা নাচতে এসেছে। এরপর সন্ধ্যা হলে ড্রাইভার এবং হেল্পার মিলে যারা টাকা নিয়ে যাচ্ছিল তাদেরকে মারতে থাকে। অন্যদিকে নায়িকা শাইলাকে এলাকার কমিশনার বাদল তার বাড়িতে নিয়ে আসে। এরপর কমিশনার যেই নায়িকার সাথে উল্টাপাল্টা কথা বলতে যাবে, তখনই ঘরে কমিশনারের বউ চলে আসে। তখন নিরুপায় হয়ে কমিশনার ভিন্ন দিকে কথা নিয়ে যেতে থাকে, সাথে একের পর এক নায়িকার মিথ্যা প্রশংসা করতে থাকে। কিন্তু মিথ্যা প্রশংসাগুলো বুঝে পেলে নায়িকা শাইলা, তাই কমিশনারের কথাতে শুধু তাল মিলাতে থাকে। এরপর কমিশনারের প্রোগ্রামে নাচা শেষ করে শাইলা ঘরে এসে রেস্ট নিলে সেখানে কমিশনার তাকে কুপ্রস্তাব দিতে থাকে। কুপ্রস্তাব পাওয়া মাত্রই নায়িকা শাইলা তাৎক্ষণিক হোটেল ঝিলিকে চলে আসে। সে হোটেলে আগে থেকেই নায়িকার রুম বুকিং ছিল। তো নায়িকা হোটেলে প্রবেশ করলে হোটেলের ক্লিনার বয় তাকে দেখে মনে মনে ফুর্তি করতে থাকে। এরপর ক্লিনার বয় নায়িকার জন্য বুক করা রুম নিয়ে যায়, কিন্তু সেই রুমে কোনো ইসি ফ্যান না থাকায় নায়িকা রেগে যায়। তখন নিজ উদ্যোগে ক্লিনম্যান ঝিলিক হোটেলের সবচেয়ে সুন্দর রুম নায়িকাকে দেয়। এতে খুশি হয়ে নায়িকা তাকে বকশিশ দিতে চাইলে প্রথমে সে নিতে চায় না, তারপর নিয়েই বসে। এরপর নায়িকা তার নাম জিজ্ঞেস করলে সে বলে, আমার নাম গুল্লু। তখন নায়িকা বলে, গুল্লু, নাইস নেম। এরপর নায়িকাকে দেখে রুম থেকে গুল্লু বের হতে না চাইলে নায়িকার অ্যাসিস্ট্যান্ট এসে টেনে নিয়ে যায়। ওইদিকে ড্রাইভার এবং হেল্পার বস্তা ভর্তি টাকার সাথে লোকজনকে মেরে গাড়ি নিয়ে পালাতে থাকে। কিন্তু পালাতে গিয়ে তারা পুলিশের চেকপোস্টের মুখে পড়ে। পুলিশ তাদেরকে চেক করে ছেড়েও দেয়। এতে ড্রাইভার এবং হেল্পার ট্রাক ভর্তি টাকা নিয়ে চেকপোস্ট পার হয়ে যায়। তখন চেকপোস্টে থাকা পুলিশ অফিসারের কাছে এক ইন্টেল আসে। সেই ইন্টেলে অন্য পুলিশ অফিসার জানায়, আপনার এলাকায় 50 কোটি টাকা ঢুকেছে, আর এই টাকা বর্ডার দিয়ে পাচার করা হবে। তাই সকল গাড়ি ঠিকমতো চেক করবেন। সেই যাত্রায় অল্পের জন্য বেঁচে যায় ড্রাইভার এবং হেল্পার। এরপর তারা ঠিক করে রাতটা তারা এক হোটেলে কাটাবে। তারপর সকাল হলেই টাকাগুলোর ব্যবস্থা করবে। এদিকে হোটেলে এসে নায়িকা তার ভাইকে ফোন দিলে ভাই জানায়, আম্মা অসুস্থ, অনেক টাকা লাগবে।
নায়িকা বলে, আমার কাছে তেমন টাকা নেই, তারপরেও দেখি ম্যানেজ করতে পারি কিনা। শো করতে এসে যা টাকা পেয়েছি তা পাওনাদারদের দিয়ে শেষ হয়ে গেছে। এরপর একের পর এক প্রযোজককে সিনেমায় নেওয়ার জন্য ফোন দিতে থাকে নায়িকা, কিন্তু সবাই তাকে না করে দেয়। ওইদিকে ড্রাইভার এবং হেল্পার ট্রাক ভর্তি টাকা নিয়ে ওই ছেলে হোটেলেই থাকার জন্য আসে। তারপর একটা রুম নিয়ে সাবধানে টাকাগুলো নিয়ে রুমে চলে যায়। নায়িকা শাইলা প্রযোজকদের সাড়া না পেয়ে কাপড় চেঞ্জ করতে করতে ওই এলাকার কাশেম নামের এক ঠিকাদারকে টাকার জন্য তার কাছে ডাকে, আর গুল্লু দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে। তারপর আর যা হয়, মনে মনে কামনা বাসনা লিপ্ত হয় গুল্লু। তখন নায়িকাও দরজা খুলে আর দেখে তার রুমের সামনে গুল্লু দাঁড়িয়ে। কি বলবে ভেবে না পেয়ে গুল্লু বলতে থাকে, ওয়েট করছিলাম ম্যাম, যদি আপনার কিছু লাগে। এরপর নায়িকা তাকে জানায় আমারই খালু আসবে, তাকে সুন্দর করে আমার রুমে নিয়ে আসবেন। ওইদিকে একসাথে অনেকগুলো টাকা দেখে খুশিতে আত্মহারা হয়ে ওঠে ড্রাইভার এবং হিলপাড়ার কাশিম চাচা। চাচা বলে সম্বোধন করছি কারণ তার বয়স চাচার চেয়ে কম হবে না। সে কাশিম চাচা তার বউকে স্কুলের মিটিংয়ে আছে বলে নায়িকা শাইলার কাছে রওনা দেয়। ঝিলিক হোটেলে কাশিম চাচা আসলে গুল্লু তাকে নায়িকার রুমে নিয়ে যায়। এতে নায়িকা আবার তাকে বকশিস দেয়। এরপর গুড্ডু বয় বলে বুলুর গালে আলতো একটা ছোঁয়া দিয়ে দরজা বন্ধ করে দিতে। তারপর দরজার ফাঁক দিয়ে নায়িকা আর বুলুকে দেখে গালি দিতে দিতে রুমের সামনে থেকে চলে যেতে থাকে। তখন অন্য রুম থেকে উল্লাসের শব্দ পাই গুল্লু। অনেকগুলো টাকা পাওয়ার উল্লাস করছিল ড্রাইভার এবং হেল্পার। তাদের উল্লাস দেখে গুল্লু তাদের রুমের দরজার ফাঁকায় চোখ লাগায়, আর তখন সে দেখতে পায় অনেক টাকা। একসাথে অনেক টাকা দেখে মাথা খারাপ হয়ে যায় বুলুর। ওদিকে কাশেম চাচা নায়িকার রুমে ঢুকে প্রথমে এক বান্ডিল টাকা দিলে নায়িকা বলে ওইটা দিয়ে কিচ্ছু হবে না। 2-3 বান্ডিল দিলেও নায়িকা বলে আরও লাগবে। তারপর 5 বান্ডিল দেয়। তখন যে নায়িকা সায় দেয়, গুল্লু একসাথে এত টাকা দেখে আবার লোভে পড়ে যায়। তাই সে টাকার ব্যাপারটা তার এক বন্ধুকে জানায়। তার বন্ধু ওই সময় ক্যারাম খেলছিল। একসাথে এত টাকার কথা শুনে গুল্লু তার বন্ধু ক্যারাম খেলা বাদ দিয়ে একজনকে সাথে নিয়ে হোটেল ঝিলিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎ খেলা বাদ দিয়ে চলে যাওয়ায় তার পিছনে বাকি 2 প্লেয়ার। হোটেলে আরেকজনকে সাথে নিয়ে আসায় রেগে যায় গুল্লু, কারণ অন্যজন গুন্ডা টাইপের ছিল। তো এরপর গুল্লু ড্রাইভার এবং হেল্পারের রুমে নক করতে থাকে। এতে ড্রাইভার এবং হেল্পার আতঙ্কে পড়ে যায়। অনেকবার নক দেওয়ায় তারা দরজা খুলতে বাধ্য হয়। ড্রাইভার দরজা খোলা মাত্রই গুল্লু এবং তার বন্ধু ড্রাইভারের মুখ চেপে ধরে অন্য রুমে নিয়ে যায়। আর সেখানেই গুল্লু বন্ধু ড্রাইভারকে মারতে মারতে বেরিয়ে ফেলে। ড্রাইভার মারা যাওয়ার ভয় পেয়ে যায় গুল্লু, কারণ সে কখনো মার্ডার করেনি আর সে ড্রাইভারকে মারতেও যায়নি। তাই বন্ধুর উপর রাগ দেখাতে থাকে গুল্লু। বন্ধু জানায় আমি সব সামলে নেব, সব সেট করা আছে। তখন হেল্পার ড্রাইভারকে খুঁজতে খুঁজতে সেখানে আসে, আর এসে ড্রাইভারকে মৃত দেখতে পালাতে থাকলে গুল্লু এবং তার বন্ধু তাকেও ধরে ফেলে। এরপর একসাথে এত টাকা দেখে অট্টহাসি হাসতে থাকে। হাসাহাসি শেষ হলে গুল্লু টাকার ভাগ করতে থাকে। আর এই টাকার ভাগ প্রত্যেকবার গুল্লুর বন্ধুর সাথে যে এসেছিল তাকে কম দেওয়ার কথা বলে গুল্লু। এতে সে রেগে যায়। তারপর তার কাছে থাকা পিস্তল বের করে গুল্লুর মাথায় ধরে জোরে জোরে বলতে থাকে, আমাকে কি বাচ্চা মনে করেছিস? সব টাকা আমার। এবার সে গুল্লু এবং তার বন্ধুকে ধমক দিতে থাকে। তো জোরে জোরে বলায় পাশের রুমে থাকা অন্য লোকেরা তা শুনে ফেলে, যারা কিনা আবার এক গ্যাংয়ের লোক। তারা ওই টাকার রুমে এসে দেখে অনেক টাকা। তো সেখানে গুল্লুর বন্ধুর সাথে জন চিৎকার করতে থাকে, বলে এই টাকা আমার। তখন গুল্লুর বন্ধু ওখান থেকে পালিয়ে যায়, আর গুল্লু তাদের পক্ষ হয়ে কথা বলে। এরপরই গ্যাংয়ের একজন টাকা নিয়ে বাড়াবাড়ি করায় গুল্লুর বন্ধুর সাথে আসা লোককে মেরে ফেলে। আর এতগুলো টাকা দেখে সে তার বসকে জানাতে থাকে। তো যারা গুল্লুর বন্ধুকে ফলো করে হোটেলে এসেছিল তারা তাদের বস বাইট্টা মাসুমকে এতগুলো টাকার কথা জানায়। তারপর বাইট্টা মাসুম তার দলবল নিয়ে হোটেলে চলে আসে। ওদিকে নায়িকার সাথে নাচে গানে ফুর্তি করতে থাকে কাশিম চাচা। এদিকে বাইট্টা মাসুম অন্য গ্যাং মেম্বারদের আটকে রেখে বলতে থাকে, তোরা আমার এলাকা থেকে এতগুলো টাকা নিয়ে পালানোর সাহস পেলি কোথা থেকে? তোরা জানিস না আমাকে দেখে সবাই ভয়ে কাঁপে? টাকা তোদের ভরে দেব। এরপর বাইট্টা মাসুমের একজন গ্যাং মেম্বার দৌড়ে এসে বলে ব্লেড মিজান আসছে। ব্লেড মিজান হচ্ছে অন্য গ্যাংয়ের প্রধান। ব্লেড মিজান আসার কথা শুনে বাইট্টা মাসুম বলে গুলি কর। এরপর ব্লেড মিজান এবং বাইট্টা মাসুম লোকজনদের মধ্যে প্রচুর বন্দুকযুদ্ধ হয়। এতে নায়িকা শায়লা এবং কাশিম চাচার নাচও থেমে যায়। তারা আতঙ্ক হয়ে পড়ে। জীবন বাঁচাতে কাশিম চাচা খাটের নিচে লুকিয়ে পড়ে, আর জীবন বাঁচাতে বাইট্টা মাসুম নায়িকার রুমে চলে আসে। হোটেল ঝিলিকের গোলাগুলির শব্দে ওই এলাকার টহলরত পুলিশের কাছেও এই খবর পৌঁছে যায়। তাই সে ব্যাপারটা তার বসকে জানাতে থাকে। ব্লেড মিজান হোটেল ঝিলিকে ঢুকে টাকা দখল করে,
আর বাচ্চা মাসুম নায়িকার রুমে ঢুকে তা আরও লোকদের গোলা বারুদ নিয়ে আসতে বলে। নায়িকা কিছু কথা বলতে চাইলে তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু ব্লেড মিজান টাকা গোছাতে থাকলে তার লোকজন বলে ওঠে আজকেই বাচ্চা মাসুমকে শেষ করার সুযোগ। তাই ব্লেড মিজান বাচ্চা মাসুমকে সকল রুমে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে নায়িকার রুমে চলে আসে। নায়িকা তখন বাচ্চা মাসুমের থেকে বাঁচার জন্য ব্লেড মিজানের সংস্পর্শে আসে আর বলতে থাকে ইনি আমাকে ডিস্টার্ব করছিল। ব্লেড মিজান তার বন্দুক দিয়ে আরও রাগ দেখাতে থাকে বাচ্চা মাসুমের ওপর। তারপর তার লোকজন বাচ্চা মাসুমকে ধরে নিয়ে যায়। আমরা দেখেছিলাম প্রথম গ্যাঞ্জামের সময় গুল্লুর বন্ধু হোটেল থেকে পালিয়ে চলে যায়, তো হোটেল থেকে ডাইরেক্টর চলে আসে বোম জামালের কাছে। বোম জামাল হলো ওই ঝিলিক হোটেলের মালিক। গুল্লু বন্ধু এসে তাকে বলতে থাকে আপনার হোটেলে 50 কোটি টাকা ঢুকেছে, শুধু বস্তাভর্তি টাকা আর টাকা। এত টাকার কথা শুনে খুশি হতে থাকে বোম জামাল, কিন্তু গুল্লুর বন্ধু জানায় সমস্যা আছে। ব্লেড মিজান হোটেলে ঢুকে সব টাকা খেয়ে ফেলেছে। ব্লেড মিজানের কথা শুনে রেগে যায় বোম জামাল আর দলবল নিয়ে রওনা দেয় হোটেলের দিকে। হোটেল থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় ট্রাকের হেল্পার। সে পুলিশকে বলতে থাকে আমি কিছু করিনি, শুধু জীবন বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে এসেছি। ওইদিকে ব্লেড মিজান নায়িকার রুমে নায়িকার সাথে খোশ গল্পে মেতে ওঠে। নায়িকাও পাম দিতে থাকে ব্লেড মিজানকে, বলতে থাকে আপনাকে দেখতে আল্লু অর্জুনের পুষ্পার মতো লাগে। এতে খুশি হয়ে ব্লেড মিজান পুষ্পার মতো ভঙ্গি করতে থাকে আর নায়িকার হাতে চুমু দিয়ে বসে। তখন বোম জামাল তার দলবল নিয়ে হোটেলে হামলা করতে থাকে। এরপর টাকাগুলো তার দখলে নিয়ে নেয়। একসাথে এত টাকা দেখে টাকার উপর হুমড়ি খেয়ে বসে বোম জামাল আর বলতে থাকে আল্লাহ তুমি আমাকে এত টাকা দিয়েছ, আমি খুশি হয়ে গিয়েছি। এই টাকা দিয়ে আমি বিদেশে যাব। এরপর সবাইকে বকশিশ দিতে থাকে। প্রথমে গুল্লুকে 1 বান্ডিল দিলে গুল্লু বলে এটা কি দিলেন, 1 বান্ডিল কেমনে? আমি প্রথমে টাকা দেখেছি। তখন বোম জামাল বলে এই টাকা পেয়ে তুই খুশি হোসনি, সব টাকা তোকে দেওয়া লাগবে। এই যে এতদিন বোম মেরে আমি পা হারিয়েছি, এরপর কষ্টের টাকা দিয়ে হোটেল বানিয়েছি, আর সেই হোটেলে আল্লাহই রিজিক পাঠিয়েছে। এই টাকা আমার, এই হোটেল আমার। এখানে বাচ্চা মাসুম ব্লেড মিজান কেমনে আসে, এত রকমের টাকার খবর পায় কেমনে? এত কথা শোনার পরেও গুল্লু আরও কিছু টাকা চাইতে থাকে। তো বোম জামাল অনেক কষ্টে আরও এক বান্ডিল টাকা দেয় গুল্লুকে। এরপর বোম জামাল টাকার রুম থেকে চলে গেলে গুল্লু সেখানে থাকা 2 লোককে বলতে থাকে তোরা 1 বস্তা নিবি আর আমার হয়ে এখান থেকে এক কাজ করবি। এরপর তারা টাকা নিয়ে বস্তা ভরতে থাকে। এবার বোম জামাল ব্লেড মিজানকে খুঁজতে খুঁজতে নায়িকা শায়লার রুমে চলে আসে। তারপর ব্লেড মিজানকে বেঁধে নায়িকাকে দেখে বলতে থাকে ইউ আর বিউটিফুল, লুকিং ভেরি সুইট। নায়িকাও থ্যাংক ইউ জানায়। আর তা ব্লেড মিজান দেখতে থাকলে বোম জামাল বলে তুই তাকাস কেন, তুই যেই ব্লেড হোস না কেন আজকে তোর জীবন শেষ। তুই আমার হোটেলে এসে আমার রিজিকের টাকাতে হাত দিয়েছিস, তোর কলিজা বের করে নিব। এসব কিছু খাটের নিচ থেকে শুনে ভয় কাঁপতে থাকে কাশেম চাচা। সে শুরু থেকে ওই খাটের নিচে লুকিয়েছিল। এরপর বোম জামাল ব্লেড মিজানকে জিজ্ঞেস করে মরার আগে তোর শেষ ইচ্ছা কি? ব্লেড মিজান বলতে থাকে 2 দিন পর তুমি কবরে যাবে আর আমাকে শেষ ইচ্ছা বলতে বলো? আর তোমার টাকা মানে ওই টাকা আমার, যাও অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। বোম জামাল বলতে থাকে এই হোটেল আমার, এই টাকা আমার। নায়িকাকে দেখিয়ে বলে ওই মালটাও আমার। নায়িকা তখন বলে কি? বোম জামাল বলে ওই গেস্ট আর কি, ভিআইপি গেস্ট। এরপর সে নায়িকাকে জিজ্ঞেস করে ব্লেড মিজান তাকে টাচ করেছে কিনা। নায়িকা জানায় হ্যাঁ। এইটা শুনে আরও রেগে যায় বোম জামাল। তো নায়িকাকে সে জিজ্ঞেস করে কোথায় টাচ করেছে। নায়িকা হাত বাড়িয়ে দিলে ব্লেড মিজান বলতে থাকে আমি তাকে ভালোবাসি, সে আমার। টাকা তোমরা নিয়ে যাও, কিন্তু ওই দিকে তাকিও না। এই কথা শুনে হাসতে থাকে বোম জামাল। বামুন হয়ে যাতে হাত দিতে এসেছে, তুই কি তোর চেহারা দেখিসনি? তখন ব্লেড মিজান বলে আপনি যখন বোমের আঘাতে পা হারিয়ে ফেলেছিলেন আমি কিন্তু আপনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ভুলে যেন না আমাকে। এরপর বোম জামাল ব্লেড মিজানকে মানার জন্য নায়িকা রুম থেকে বাইরে যায়। আর তখন নায়িকা অন্য একজনকে ফোন দিয়ে হোটেলের পরিস্থিতির কথা জানায় আর বলে তাকে উদ্ধার করতে। ব্লেড মিজানকে অন্য রুমে বেঁধে রেখে নায়িকার কাছে আবার চলে আসে বোম জামাল। এবার সে নায়িকার কাছে আসলে নায়িকা তাকে জিজ্ঞেস করে আপনি অনেক বড় লোক তাই না? বোম জামাল বলতে থাকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু এক বিদেশি নারীর অভাব। আমি বিদেশে যেতে চাই আপনাকে নিয়ে। তখন নায়িকা বলে আপনি যখন এত বড় লোক আমাকে নিয়ে একটা সিনেমা বানান। কিন্তু বোম জামাল বারবার শুধু বিদেশে তার সাথে নায়িকাকে যেতে বলে। এতে একসময় নায়িকা রাজি হয়, কিন্তু শর্ত দেয়
বিদেশে তার সিনেমার শুটিং করতে হবে। এতে রাজি হয় বুম জামাল। এরপর জিজ্ঞেস করে সিনেমা বানাতে কত টাকা দিতে হবে। নায়িকা জানায় ৫ কোটি। এত অল্প টাকার কথা শুনে বুম জামাল ২টি সিনেমা করার ঘোষণা দেয়। এসব শুনে খাটের নিচ থেকে কাশেম চাচা বলতে থাকে, কত লাগে তোর? এরপর হোটেল ছেলেকে বাদর কমিশনারকে সাথে নিয়ে এন্ট্রি নেয় বেনসন জুনায়েদ, যাকে নায়িকা শায়লা ফোন করেছিল। সে হোটেল আসলে বুম জামাল ভয় পেয়ে যায়, তাই পালানোর চেষ্টা করে। আর শেষে গিয়ে এক রুমে লুকায়, যেখানে বাইডা মাসুম ব্লেড মিজানকে আটকে রেখেছিল। ওই রুমের সবাই বেনসন জুনায়েদকে ভয় পেতে থাকে, কারণ সে ১৫০ লোক আর গোলা বারুদ নিয়ে হোটেলে ঢুকেছে। তাই বুম জামাল বলতে থাকে, এখন আমাদের নিজেদের মধ্যে মারামারি করে কিছু লাভ হবে না, একত্র হয়ে কাজ করতে হবে। এতে বাইডা মাসুম সময় দিলেও ব্লেড মিজান তা দিতে যায় না। তো শেষমেশ গুল্লু তাকে রাজি করায়। তারা একত্রে বেনসন জুনায়েদের সাথে বন্দুক যুদ্ধ শুরু করে, কিন্তু সবাই বেনসন জুনায়েদের কাছে হেরে যায়। তাই সবাইকে বেঁধে টাকার রুমে নিয়ে আসা হয়। সেখানে বাদল কমিশনার সবাইকে বলতে থাকে, তোরা ৮০ কোটি টাকা কিভাবে একা খেয়ে ফেলতে চেয়েছিলে? তোরা জানিস না আমরা যেটার খোঁজ পাই সেটা একসাথে করি। তারপর আমাদেরটা রেখে এসপি ডিসি এমপিদের দেই, আর তোরা কিনা একাই খেয়ে ফেলতে চেয়েছিলি। তো এই কথার মাঝে ওখানে গুলটু পাল্টি মারতে থাকে। সে অনেক দোষ বুম জামালের উপর চাপাতে থাকে। তখন বুম জামাল গুল্লুকে বলে, মিথ্যা বলার জন্য আল্লাহ তোর উপর গজব নাজির করবে। এসব শুনে সবাইকে থামিয়ে দেয় কমিশনার। এবার বেনসন জুনায়েদ মুখ খুলে সে কমিশনারকে হুকুম দেয় সবাইকে মেরে ফেলতে, কারণ তার সংবিধানে মাফ বলতে কোনো শব্দ নেই। তো কমিশনার মারতে গেলে বাইডা মাসুম বলে ওঠে, পুরোটাই আমাদের ভুল বোঝাবুঝি, যেহেতু বেনসন জোড়ায় চলে এসেছে তাই সবাই মিলে সমাধান করতে পারি। তখন বুম জামাল বলে, আমি লুলা মানুষ, আমার এভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে, যদি আমাকে একটু উপরে বসতে দিতেন। কমিশনার রেগে গিয়ে বলে, এটা কি আগে মনে ছিল না? এরপর কমিশনার বেনসন জুনায়েদের সাথে আলাদা কথা বলতে চায়। তারপর কমিশনার বলতে থাকে, ওরা তো আমাদেরই লোক, একসময় কাজে লাগবে, এবার তাদের মাফ করে দেই। এইটা শুনে বেনসন জুনায়েদ মাফ করে দেয় আর বলে এমপিকে বিষয়টা জানাতে। কিন্তু কমিশনার বলে, এখানে এবার এমপি কেন? বেনসন জুনায়েদ জানায়, এত টাকা খাওয়া যাবে না তো। কমিশনার এমপিকে ফোন দিলে এমপি কমিশনারকে গালি দিয়ে বলতে থাকে, তোরা নাকি ঢাকা থেকে নায়িকা নিয়ে এসে মৌজমাস্তি করছিস, আমি হলাম এই এলাকার এমপি আর আমারই কিছু জানাইলি না। কমিশনার বলে, হতাশ হইন না ভাই, আপনার জন্য ব্যবস্থা রাখছি। হোটেল চিলিকে চলে আসেন। তাৎক্ষণিক এমপি হোটেল চিলিকে চলে আসে, এসে বলতে থাকে, আমার সারপ্রাইজ কই? তাকে প্রথমে টাকার কাছে নিয়ে গেলে সে বলতে থাকে, এটা কোনো সারপ্রাইজ হলো? টাকা তো আমার বাড়িতেই আছে, আমার নায়িকা লাগবে। নায়িকার কাছে যাওয়ার আগে এমপি বলে, ঠিক আছে, আমার ২০ বস্তা বাড়িতে পৌঁছে দাও। এরপর এমপিও নায়িকার রুমে প্রবেশ করে। তারপর খুশ গল্পে মেতে ওঠে। নায়িকা এমপিকেও সিনেমা বানানোর প্রস্তাব দেয়। এত সুন্দর নায়িকা দেখে এমপি রাজি হয়ে যায়। নায়িকা জানায় পরিচালক কিন্তু রাইহান রাফি হতে হবে, সেখানেও সায় দেয় এমপি। এরপর পুলিশ হ্যান্ড মাইকে সবাইকে সারেন্ডারের কথা বললে এমপি নাড়াচাড়া দিয়ে ওঠে আর কমিশনারকে ফোন দিয়ে বলে, তোরা আমাকে কই নিয়ে আসলে? তারপর এমপি পালানোর পথ খুঁজতে থাকে। তো এতক্ষণ পরে গিয়ে হোটেল ঝিলিকের সামনে এসপি পৌঁছায়। তারপর তার ফোর্স নিয়ে হোটেল আক্রমণ করে। তখন চলে পুলিশ এবং গ্যাংদের বন্দুকযুদ্ধ। এমপি ভয় পেয়ে নায়িকাদের রুমের খাটের নিচে লুকায়, যেখানে আগে থেকেই লুকিয়েছিল কাশেম। এতক্ষণ পর কাশেম কোনো এক সঙ্গীর দেখা পায়। বন্দুকযুদ্ধে পুলিশকে পিছু হটতে হয়। এরপর এসপি সাদা পতাকা নিয়ে ভেতরে ঢোকে। সে ভেতরে ঢুকে এতগুলো টাকা দেখে অবাক হয়ে যায়। তখন কমিশনার বলে, এত টাকা না দেখে আমাদের এখান থেকে উদ্ধার করেন। এসপি বলে, সম্ভব না, কোনো মতেই সম্ভব না। কমিশনার বলে, আপনার মতো এত বড় পুলিশ অফিসার চাইলেই পারবে, আর আমরা আপনাদেরকে দিমুনি কিছু। বেনসন জুনায়েদ বলে, ১ বস্তা আপনার, তাছাড়া হইবে না। তখন বেনসন জুনায়েদ বলে, যদি এমপিকে ২০ বস্তা দেই, আপনি যদি ১০ বস্তা চান, তাহলে আমাদের গ্যাং মেম্বার আর যারা গ্রুপ চালায় তাদের দেব কি? এসপি বলে, গ্রুপ বাদ দেন, আগে জীবন বাঁচান। তারপর টাকার বস্তা আর দর কষাকষি চলতে থাকে, যা মূলত মাছ বাজারেই হয়ে থাকে। শেষ পর্যন্ত এসপির জন্য ৪ বস্তা ঠিক হয়। এতে এসপি সবকিছু সমাধান করার আশ্বাস দেয়।
সকালে হলে সব চ্যাংড়া গ্যাংদের উপর দোষ চাপিয়ে এক প্রেস ব্রিফিং করতে থাকে এসপি। আর এই প্রেস ব্রিফিং এসে বলতে থাকে, আমাদের কাছে এক ইনফরমেশন ছিল যে ওই এলাকা দিয়ে 50 কোটি টাকা বর্ডার দিয়ে পাচার হবে। তাই আমরা এক গোপন টিম গঠন করি, যার দেখভাল করে এমপি। এই টিমের নায়িকাও কাজ করে। তো আমাদের সবার পরিশ্রমের কারণে টাকা পাচারকারীদের ধরতে সক্ষম হই। প্রেস ব্রিফিং এর মাঝেই সিন শিফট হয়। দেখা যায় পরিচালক রায়হান রাফির ম্যানেজার শুটিং সেটে রেগে আছে, কারণ যাকে সে ফোন দিয়ে যাচ্ছিল তার ফোন বন্ধ। ম্যানেজার রেগে গিয়ে বলতে থাকে, এখন থেকে ডিরেক্টরকে বলবো সহজ গল্প নিয়ে কাজ করতে। কি এক সুড়ঙ্গ করতে মাটির নিচে যায়, আবার আকাশে ওঠে। এরপর ম্যানেজার রায়হান রাফির কাছে এসে বলে, বস, সমস্যা হয়ে গেছে। আমাদের পরবর্তী সিনেমার জন্য যে 50 কোটি টাকা ছাপাতে দিয়েছিলেন, সেটা একজন ট্রাকে করে নিয়ে আসছিল, কিন্তু তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। ওইদিকে অন্য এক পুলিশ অফিসার ওই প্রেস ব্রিফিংয়ে এসপিকে জানায়, টাকাগুলো নকল, মানে 50 কোটি টাকাই নকল। টাকাগুলো নকলের কথা শুনে সবাই হতভম্ব হয়ে পড়ে। ঠিক আপনিও যেভাবে হতভম্ব হয়ে যাচ্ছে, ঠিক সেভাবে তারাও হতভম্ব হয়ে পড়ে। তো আসল 50 কোটি টাকা গেল কই? আসল 50 কোটি টাকা অন্য কেউ বর্ডার দিয়ে পাচার করে ফেলে। এবার পুরো গল্প সহজভাবে বললে, শুরুতে ট্রাকে করে সিনেমার জন্য ছাপানো 50 কোটি টাকা একজন নিয়ে আসছিল, আর সেই নকল টাকার জন্য একের পর এক গ্যাং নিজেদের মধ্যে লড়াই করছিল। ফলাফল দিন শেষে নিজেদেরই ক্ষতি। তো এই ছিল ব্ল্যাক মানি সিরিজের এক্সপ্লেনেশন। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও শীঘ্রই ফিরে আসবো নতুন করে মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।